দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আল মামুন রাসেল, সঙ্গে আরও আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার মুখপাত্র জনাব রাশেদ প্রধান। স্বাগত আপনাদের তিনজনকেই। শাহ ইফতেখার তারিক, আপনাকে দিয়ে শুরু করি। জি, সহজভাবে যদি বলি যে জামায়াত ইসলামের সাথে ইসলামী আন্দোলনের নির্বাচনী যে সমঝোতা, সেই সমঝোতা শেষ পর্যন্ত কি চূড়ান্তভাবেই ভেঙে গেল কি না, না এখনো কোনো আশার আলো আছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, এই নির্বাচনী সমঝোতা ভেঙে যাওয়ার পর আমরা দুদলের পক্ষ থেকে অভিযোগ পাল্টা অভিযোগ শুনছি, যা নিয়ে বিভিন্ন কথাবার্তা চলছে। আপনার মুখে শুনতে চাই, যদি সমঝোতা একেবারেই ভেঙে যেয়ে থাকে তাহলে প্রধান কারণ কি, কাকে বেশি দায়ী করবেন? ধন্যবাদ আপনাকে। আমার আজকে যারা দুজন বিজ্ঞ আলোচক আমার সাথে উপস্থিত রয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই যে আর কোনো সম্ভাবনা আছে কিনা, আমার দৃষ্টিতে নেই। জামাতের মুখপাত্র কিন্তু বলেছেন যে আমরা শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অপেক্ষায় থাকব। এটা ডিপ্লোম্যাটিক জবাব। আপনারা দরজা বন্ধ করে যদি ডাকা হয় সেটা ডিপ্লোম্যাটিক একেবারেই। আমি কোনো সম্ভাবনা দেখছি না। কারণ আপনাদের তরফ থেকে আপনারা সিদ্ধান্ত আমাদের যেহেতু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা একবারে হয়নি, দীর্ঘ সময় নিয়ে আমরা এটা আমাদের একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এর সাথে মতামত নিয়ে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই জায়গায় আমরা এসেছি। অতএব এটা কোনো হঠকারী কোনো পদক্ষেপ ছিল না, খুব যে একটা প্রতিক্রিয়া সুলভ কোনো সিদ্ধান্ত নয়। প্রধান কারণ কি বলবেন এই ভেঙে যাওয়ার? এর আগে আপনি আরেকটা প্রশ্ন করেছেন যে পারস্পরিক কাদা ছোড়াছুরি বা অভিযোগের তীর ছোড়া হচ্ছে। এই জায়গায় আমি একদম স্পষ্টভাবে বলতে চাই, দেখুন, আমরা সামাজিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি, ব্যক্তিগতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। সব উদ্যোগ যে সফল হবে এর কোনো গ্যারান্টি নেই। না, নিশ্চয়ই না। এবং কোনো উদ্যোগ সফল না হলে আমার ওই সময়টা বৃথা বা আমার ওই উদ্যোগটা নেওয়াটা ঠিক ছিল না, এটা ভাবাও ভুল। ঠিক তেমনিভাবে রাজনৈতিকভাবে আমরা কখনো কোনো উদ্যোগ গ্রহণ করলে সেটা যে শেষ পর্যন্ত সফল হতেই হবে এমন কোনো গ্যারান্টি নেই। এবং আপাত দৃষ্টিতে যেটাকে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের মন ভেঙে গেছে, জনগণের মন ভেঙে গেছে, এটাকে আমি এভাবে দেখতে চাই না। এটাকেও ইতিবাচকভাবে দেখার সুযোগ আছে। কারণ আমি একটি টকশোতে দুই দিন আগে বলেছি যে যখন নদী ভাঙন হয় আমাদের কষ্ট লাগে, এটা আমরা বুঝি। কিন্তু এই নদী ভাঙনের প্রতিক্রিয়ায় বঙ্গোপসাগরে উরির চর, নিঝুম দ্বীপ, বড় বড় দ্বীপ জেগে ওঠে। একটি সংকট আরো বড় সম্ভাবনার তৈরি করে দেয়। আমরা আশাবাদী থাকতে চাই। কেন ভেঙে গেল বলতে গেলে আমার অনেকগুলি বিষয় বলতে হবে, একদম সংক্ষেপে একটু। কিন্তু যদি এখানে জামাতের কেউ থাকতেন তাহলে আমি হয়তো বলতাম না। আমার মনে হয় এখানে জামাতের ডাইরেক্ট না থাকলেও হয়তো মানে প্রতিনিধি আছে। সমস্যা হলো যে প্রতিনিধির সাথে কথা বলাটা ঝুঁকিপূর্ণ। জামাতের যদি কেউ সরাসরি থাকেন তাহলে তার সাথে কথা বলা যায়। আমার মনে হয় জোটেরও একজন আছে, জোটের একজন আছে, কিন্তু আপনি যেহেতু সরাসরি জামাতের বিষয়ে প্রশ্ন করলেন, জোট থেকে ভেঙে যায়। তিনটি কারণ, আমাদের তিনটি কারণ আমরা বলেছি। 1 নাম্বার আদর্শিক কারণ, 2 নাম্বার রাজনৈতিক কারণ, 3 নাম্বার হচ্ছে আত্মসম্মান এর প্রশ্ন। এই তিনটি কারণের মধ্যে আমরা এটা উল্লেখ করেছি। এখন এই তিনটি কারণ ব্যাখ্যা করা হয়েছে আমাদের সংবাদ সম্মেলনে, মোটামুটি জনগণ এখন জেনে গেছে। তো
তো এই 3 কারণের ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে, ব্যাখ্যা জানার প্রয়োজন হয়, আমাকে প্রশ্ন করলে আমি সেগুলি আমি যদি একেবারে সহজভাবে বলি যে আপনাদের ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, ডক্টর শফিক বলেছেন, তার উদ্ধৃতি বলেছেন, ক্ষমতায় গেলে প্রচলিত আইনে তারা রাষ্ট্র পরিচালনা করবে, শরিয়া আইন বাস্তবায়নের কথা বলেন নাই। এটা একটা উনি একটা কারণ বলেছেন। আমার মনে হয় মোটামুটি মানে মূল স্পিরিটটা এরকম। মূল স্পিডটা। তাহলে আপনারা কি ক্ষমতায় গেলে, ধরেন আপনারা নির্বাচন করলেন, কালকেই মানে 12 তারিখই ক্ষমতায় চলে গেলেন, তো আপনারা কি একদম সাথে সাথেই শরিয়া আইন কায়েম করবেন? আমি একটু অন্য একটা প্রশ্ন দিয়ে এটার উত্তর দিই, জি প্লিজ। যে এত দীর্ঘ 70 বছর 80 বছর এটা মনে ছিল না? আজকে এসে আপনি কাকে প্রশ্ন করছেন? মানে যাদের ব্যাপারে আমাদের যুগ্ম মহাসচিব বলেছেন, হ্যাঁ, তারা আজকে না আমি ওইটা ভুলে যাই। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি 12 তারিখে ক্ষমতায় গেলেন, আপনি 13 মানে তারপর থেকেই শরিয়া আইন কায়েম করবেন কি না? হ্যাঁ, এখানে দেখেন একটা প্রশ্ন আপনি যুক্ত করেছেন, তারপরের দিন থেকে। না, তারপরের দিন মানে বিষয়টা কি ছিল? যখন আমি সুযোগ কি হয়। চাই, হ্যাঁ। আমি চাই শরিয়া আইন কায়েম করতে, প্রক্রিয়া আমি নির্ধারণ করব, জনগণ দেখবে। আমি যদি কালকে 2/3 আসন না পাই, আমি কি পারবো? তা তো পারবো না। কিন্তু আমার ম্যানিফেস্টোতে আমার উদ্দেশ্য লক্ষ্য যদি জনগণের সামনে অস্পষ্ট হয়, তাহলে সেটা জনগণ প্রতারিত হয়। আমি যদি আপনার প্রশ্নের উত্তর নেই, আপনি প্রশ্নের উত্তর কি মানে কি নিব? যে ক্ষমতায় গেলে আমরা কায়েম করব অবশ্যই। ধীরে ধীরে, ধাপে 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 ধাপে। কারেক্ট। ডক্টর শফিক সাহেব কি বলেছেন? বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না। না, নো। আমার মনে হয় No, আমার কাছে উদ্ধৃতিটা আছে। না না, আছে আপনি আছে আছে আপনি দেখেন। আমি দেখাচ্ছি, দেখান আপনি আলোচনা করেন, আমি এটা দেখাচ্ছি। কারণ বের করে হচ্ছে দেখান, হ্যাঁ। একদম আমি আপনাকে স্পষ্ট বলি, আমার নিজের কানে, আপনি এখন তো এটা অনলাইনে আছে, হ্যাঁ। যে খ্রিস্টান মহিলা এসে উনি বললেন যে আমরা ওনাকে জিজ্ঞাসা করেছি ক্ষমতায় গেলে আপনারা কি করবেন, তো ওনারা বলেছেন যে ওনারা শরিয়া আচ্ছা, আইন বাস্তবায়ন করবেন না। আপনার কোট আনকোট আমি এই কথাটাই বলেছেন। আপনার কথাটা নিয়ে জি। মানে নোট অফ ডিসেন্ট দিয়ে নিয়ে রেখে বললাম হ্যাঁ, হ্যাঁ। যে উনি বলেছেন ধাপে ধাপে আমরা শরিয়া আইন বাস্তবায়ন এটা করব। আমাকে কি কোনো দেখাতে পারবেন? আমি দেখাতে পারবো সব। মনে হয় না। আমি পারবো আপনাকে, আমি পারবো। আচ্ছা। আপনি যেটা বলছেন সেটা দেখালে পারবেন না, আমি সংশোধন করব। আসি। আমি দেখা হলে সংশোধন করব। না না, সংশোধন আপনি কিন্তু নিশ্চয়ই করবেন। আমি আমারটা দেখাতে পারবো। আচ্ছা, আপনারটা আমি দেখি, তারপরে আমি একটু যাই। আমার মনে হয় রাশেদ ভাইয়ের কাছে একটু যাই। রাশেদ ভাই, আপনিও এই জোটে ছিলেন এবং জানি যে আপনি জোটের অন্যতম একজন নেতা, এবং আমরা এও জানি যে আপনি নিজের আসন স্যাক্রিফাইস করে আপনি জোটের ঐক্যর দিকে লক্ষ্য রেখে আপনি ইয়াতে ছিলেন, এই সমঝোতার মধ্যে ছিলেন। এই যে ভেঙে গেল, এর জন্য জোটের নেতৃবৃন্দকে কি আমরা কোনো ব্লেম দিতে পারি? আপনাদের দায় মানে কতটুকু? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই সহ আলোচক, যারা দেখছেন সবাইকে জানি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটা চমৎকার। আমি ভাইয়ের কথা শুনছিলাম এতক্ষণ, তো আমার প্রিয় ভাই যেটা বলছিল একটা দৃষ্টিকোণ থেকে, আবার জামাতের একটা নেতা যদি এখন এখানে বলে উনি ওনার দৃষ্টিকোণ থেকে বললো, আমার একটা সুবিধা আছে, যেহেতু আমি পুরা সময়টা ওখানে ছিলাম এবং দুইটা দৃষ্টিকোণই আমি দেখতে পেয়েছি। তো বাস্তবতার জায়গা থেকে আমি খুব সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে আচ্ছা, প্রথমে যদি আমি একটু বলি, ওই মানে উত্তরটা পরে নেই, যেটা নিয়ে আমাদের মধ্যে একটু আমি জি, প্লিজ। এই যে আপনি যেটা বলেছিলাম, এখানে অন্তত 20টা আমি দেখাতে পারবো ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত। হ্যাঁ, এটা আপনি কোথা থেকে দেখা? এটা হলো মার্থা যে কথাটা বলেছে, হ্যাঁ, সেই মার্থার কথা। এই যে খ্রিস্টান যে এটা তো কোনো বিবৃতি না। না না, আমার মনে হয় যে এখানে বিষয়টাকে যদি যখন কোট এন্ড আনকোট করে কোন কথা নেবেন, আমি তাহলে শেষ করি, সেটা অফিশিয়াল বিবৃতি হতে হবে। আমি শেষ করি। কেউ যদি আমি আপনাকে বলি, আমি শেষ করি, তাহলে আমি আপনাকে সহজ করে দিই। আমি আপনার সাথে 1-to-1 কথা বললাম, কথা বলার পর বের হয়ে আমি বললাম ভাই তো আমাকে বলেছে যে আমাকে খুন করবে, অথচ আপনি আমাকে বললেন যে ভাই এখন আমাদের এলাকায় বলে আপনি আপনার সময় বলেন, আমি এই জায়গাটাই তারিখের কথা শুনে আসি। যে মার্থা যিনি বের হয়ে বললেন যে জামাত আমির বলেছেন তিনি শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এটার ভিডিও ক্লিপ আপনাদের কাছেও আছে। এখন আমি শেষ করি। জি, এইটা যদি উনি অসত্য বলে থাকেন, সাথে সাথে এটাকে কাউন্টার দিতে হবে, অথবা পরের দিন পত্রিকায় বিবৃতি আসবে, সব জায়গায় যাবে। আমরা কি দেখলাম,
এটার পরে ইহসানুল মাহবুব জুবায়ের জামাতের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, তিনি এটার ব্যাখ্যা দিলেন। ব্যাখ্যাটা কি দিলেন? বলা হয়েছে, একদম কোট আনকোট বলছি, ওনারা জিজ্ঞেস করেছিলেন যে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে কিনা, তিনি বলেছেন প্রচলিত আইনে দেশ চলবে। আচ্ছা, আপনার কথা আমরা নিশ্চয়ই এবং শুনবো। আমরা যখন অভিযোগ করলাম জি, যে এই বিষয়টা, এরপর থেকে কোনো বিবৃতি, কোনো প্রতিবাদ জামাতের পক্ষে, জামাতের নিজস্ব প্যাডে এটা এসেছে? আসেনি। আচ্ছা, আমি আপনার বক্তব্যে আসবো। জনাব রাশেদ প্রধান, আমরা যেখানে ছিলাম, প্রথম হলো আপনি এই সম্পর্কেও আপনার সত্যটা আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। জি প্লিজ। তো আমার সৌভাগ্য হয়েছে আসলে পুরা জিনিসটা সচক্ষে দেখার, এবং আপনি যে জোটের কথা বলছিলেন, আমি একটু সংশোধিত দিতে চাই, এটা কোনো জোট না, আমাদের একটা ঐক্য বা সমঝোতা, যেটা নির্বাচনী সমঝোতা। রাইট। তো এই জায়গাটার থেকে এই যে সমঝোতাটা বা ঐক্যের মধ্যে যে একটা ফাটল ধরলো বা ভাঙন ধরলো, আপনি যেই ভাষাতেই বলেন না কেন, এইটার পিছনে যদি স্পেসিফিক কাউকে দায়ী করতে বলেন, তাহলে এটা সো ডিফিকাল্ট। আপনি কাউকে স্পেসিফিক দায়ী করতে পারবেন না। যখন কোনো জিনিস ভাঙন হয়, তখন চারপাশে অনেক থিওরি সৃষ্টি হয়, মন গড়া অনেক গল্প সৃষ্টি হয়। তো এই জায়গাটার থেকে আপনি যখন সোশ্যাল মিডিয়াতে যাবেন, দেখবেন জনগণ বলছে যে ক্ষমতার লোভে ইসলামী আন্দোলন চলে গেল। এখন আমি দীর্ঘদিন একসাথে এই দলগুলোর সাথে রাজপথে ছিলাম, পীর সাহেব চরমনায়ের সাথে আমার বারবার কথা বলার সুযোগ হয়েছে। আমি আমার জায়গা থেকে কখনো দেখি নাই যে পীর সাহেব চরমনাই ক্ষমতালোভী একজন মানুষ। তো যদি বলা হয় ক্ষমতার জন্য ইসলামী আন্দোলন চলে গেছে, আসন কম পেয়ে চলে গেছে, কারো ইন্ধনে তৃতীয় পক্ষের জন্য চলে গেছে, বা আমাদেরকে আলাদা করে দিয়েছে, যেইভাবেই আপনি দেখেন, এই জিনিসটা সত্য বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফ্যাক্টরটা, আসন একটা পয়েন্ট ছিল অবশ্যই, কিন্তু এর সাথে আরও অনেকগুলো বিষয় ছিল। দেখুন, একটা পরিবারে যখন পিতা মাতা ভাই বোন আমরা 4-5 জন থাকি, কোনো একটা বিষয় আসলে সবাই একমত হতে পারি না, এটাই স্বাভাবিক। সেখানে আমরা প্রথমে 7টা দল ছিলাম, বিডিপি যোগ দেওয়ার পর 8টা দল হলো, নমিনেশন সাবমিট করার আগে 3টা দল এসে যোগ দিল, হয়ে গেল 11টা দল, 11টা দলের শীর্ষ নেতা, তাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দ, তৃণমূলের কর্মী, এটা একটা প্রচণ্ড চাপ। এই চাপের জায়গা থেকে যখন আলাপ আলোচনা হয়, সব কিছু মিলবে না, এটাই স্বাভাবিক। সব কিছু মিলে যাওয়াই বরং অস্বাভাবিক আমার কাছে মনে হয়। তবে ওই যে আপনি ভাইকে যে প্রশ্নটা করছেন, কে মূলত দায়ী, আমরা সবাই দায়ী। এটা স্পেসিফিক আপনি ইসলামী আন্দোলনকেও দায় দিতে পারবেন না, স্পেসিফিক্যালি জামাতকেও দায় দিতে পারবেন না, আমিও এখানে দায়ী। নেগোসিয়েশন টেবিলে আমিও ছিলাম। আমরা সকলে যদি আরেকটু উদার মন মানসিকতা নিয়ে বসতাম, আরেকটু ছাড়ের মন মানসিকতা নিয়ে বসতাম, পারস্পরিক সম্মানবোধ, শ্রদ্ধাবোধ যদি আরেকটু সুন্দরভাবে প্রদর্শন করতে পারতাম, তাহলে জিনিসটা ঠিক হতো বলে আমি মনে করি। আমাদের তারিক ভাই বলছিলেন শরিয়া আইন বাস্তবায়নের ক্ষেত্রে জামাতের আমিরের ওই উক্তি সম্পর্কে আপনি। আচ্ছা, না, সেটা যেটা আমি বলবো, এই জায়গায় সম্ভবত একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের একজন সম্মানিত ব্যক্তি বের হয়ে মিডিয়ার সামনে যেটা বলেছেন। আসলে আমাদের এখানে একটা বড় সমস্যা যেটা হয়, আমরা যে কোনো নিউজের হেডলাইনটা পড়ে ভিতরের ডিটেলটা পড়ি না। মানে শরিয়া আইনে দেশ চালানো হবে না, আর প্রথাগত যেটা আছে সেভাবেই চালানো হবে, কারণ ইমিডিয়েটলি শরিয়াতে দেওয়ার কোনো সুযোগ নাই, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ সেই জায়গাটাতে আসতে হবে। দুইটা স্টেটমেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে। এখন আমিরে জামাতের মুখে আমি এই জাতীয় কোনো কিছু শুনি নাই। ওনার সাথে আমার যতবার কথা হয়েছে, এমনকি পীর সাহেব চরমনার সাথে যতবার কথা হয়েছে, সবসময় আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে এক বাক্সে ভোট পড়বে, ইসলামের জয় হবে, এবং সাথে সাথে জিনিসটা পরিবর্তন করা সম্ভব না, স্টেপ বাই স্টেপ করতে হবে। সো আমি যেটা নিজে কানে শুনেছি, আমি সেই বিশ্বাসেই থাকতে চাই। ওকে, জি। মিস্টার আল মামুন রাসেল, এই একই বিষয়, এই যে ঐক্য অনেক সুর যেটা আসলো এখানে, যেই অভিযোগটি করলেন তারিক, সেটা নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। জি, আসলে ঘটনাটা কি? অসংখ্য ধন্যবাদ কাঞ্চন ভাই আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছে, বা এনটিভি যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আসলে আমি যে কোনো দলের কোথাও থাকবে কি থাকবে না, এটা তার নিজস্ব স্বাধীনতা। আমি মনে করি নিজস্ব যদি ক্যাপাসিটি থাকে, যে সকল আসনে ইলেকশন করার যদি সক্ষমতা থাকে, তাহলে একা ইলেকশন করার মধ্যে খারাপ কিছু নাই, আমি ভালো কিছু দেখি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি এতদিন পর্যন্ত আপনাকে পছন্দ করেছি, ভালো লেগেছি বলেই তো একসাথে সংসার করার জন্য বা যাওয়ার জন্য, একসাথে চলার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।
এখন মানে আমাদের সমাজে যেটা হয় আর কি, ব্রোকেন ফ্যামিলি, মানে যখন কনজুগাল লাইফ হয়ে যায়, তখন এরপরে হচ্ছে যে স্ত্রীটা সবচেয়ে খারাপ, বাজে ছিল, চরিত্র নিয়ে কথা বলা, হ্যাঁ, তার চরিত্রের কারণে তার সাথে আমি কন্টিনিউ করতে পারি নাই। এই জিনিসগুলো আসলে ইসলামী স্ত্রী থেকে আমি আশা করি না কখনো। আপনি দেখেন আজকে তারিক ভাই 3টি বিষয় বলেছেন, 3টি বিষয়, 3টির মধ্যে প্রথম কারণ বলেছে আদর্শিক দ্বন্দ্ব। আদর্শিক মানে আমি জোট করলাম না কেন, আদর্শিক কারণ। আদর্শিক কারণ কোনটা? আদর্শিক কারণ হচ্ছে ওনারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না, এটা বলেছে, এই জন্য আমরা বের হয়ে গেলাম। আপনি কি মনে করেন আমিরে জামাতের যে সর্বশেষ যে এর সাথে বসা, এটা কয়দিন আগে হয়েছে? 2 দিন আগে হয়েছে, কিন্তু আজকে তো ডিসপিউট তো চলছে 7-8 দিন ধরে। এমন হঠাৎ করে এই এক শব্দের কারণেই, এক শব্দ নিয়ে এই যে উনি যে বলেছে বা এটাকে ব্যাখ্যা করা হয়েছে, আমরা তো আমিরে জামাতের মুখ থেকে শুনি নাই। উনি কি বলেছে? উনি বলেছে আমরা বর্তমানে, যদি ওনাকে প্রশ্ন করেছে যে আপনারা কিভাবে আইন চালাবেন, আপনারা কি প্রথম দিন ক্ষমতায় গিয়ে সংবিধান অফ, যত সুদী ব্যাংক আছে সব ব্যাংক অফ করে দিবেন, বিচার ব্যবস্থা অফ করে দিবেন? এটা কি বাস্তব নাকি? এটা সম্ভব? আমি শেষ করি আমি আমার কথা যদি পুরোপুরি না শুনেন তাহলে ওই মিসগাইডেড হবেন। কেমন মিসগাইডেড হবেন? ওই আমাদের এরশাদ সাহেব একবার একটা বক্তব্য শুনছিলাম হঠাৎ করে, উনি বলছে আপনারা সবাই গরু, আপনারা সবাই ছাগল, এর মধ্যে বিদ্যুৎ চলে গেছে। বলতে চাইছিল ঘরে ঘরে পালন করবেন, এখন বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মানুষ তো খেপে গেছে, আমরা গরু, আমরা ছাগল। আমি তো কথাটা শেষ করলে আপনি বুঝতে পারবেন যে আমি এখানে বলার কি চেষ্টা করেছি। আমরা কিন্তু আমির জামাতের সরাসরি ওনার বক্তব্য শুনি নাই। ওনাদের ভাষ্যটা হচ্ছে যে আমরা হুট করে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আমাদের যে এক্সিস্টিং ল আছে, এই এক্সিস্টিং লয়ের, আপনি জানেন আমি একজন লয়ার হিসেবে বলছি, এক্সিস্টিং লয়ের মাত্র 5 থেকে 10% শুধু আমাদের যে শরীয়তে যে বিধান আছে, মাত্র 5 থেকে 10% পার্থক্য আছে। তার মানে আপনি যদি 5 থেকে 10% পার্থক্যটাকে দূর করে দেন, তাহলে তো আলটিমেটলি আপনার যে কোরআন যে সংবিধান আপনি চাচ্ছেন, কোরআনটা অটোমেটিকলি চলে আসে এখানে। তার মানে তারপরে উনি বলেছেন পরবর্তী জনগণ যদি মনে করে তাহলে আমরা সেটা বাস্তবায়ন করব। আপনি কোন সংবিধান ইলেকশন করছেন? না, জনগণ যখন ভোট আপনাকে দিয়ে দিল, না, আপনি কিন্তু রায় তখন দিয়ে দিল। জনগণ যখন আপনাকে ভোট দিবে, হ্যাঁ, তখন জনগণ আপনাকে ভোট দিবে, দল কয়টা? দল হচ্ছে 11টা। 11টার মধ্যে ইসলামিক দল কয়টা? এই যে ঐক্যটা হয়েছে, এটা শুধুমাত্র ইসলামের বেসিসে হয়নি। এখানে শুরু থেকে 8 দল যখন ছিল, যেমন জাকপা কি ইসলামী দল, তারপরে বিডিপি কি ইসলামী দল ছিল, তারপর নতুন এনসিপি যা আসছে, এখানে একটা সমন্বয় হয়েছে। ওনাদের সাথে জোট হওয়ার আগে একটা সমন্বয় হয়েছে, যারা জুলাইকে ওন করবে। আপনি জানেন জুলাই সনদের ব্যাপারে এই দলগুলোই প্রথমে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আন্দোলন করেছে। মানে জুলাই সনদের ব্যাপারে এবং নৈতিক জায়গার ব্যাপারে, আধিপত্যবাদ বিরোধিতার ব্যাপারে এবং ইসলামের ব্যাপারে যারা একমত হবে তারা আমাদের প্ল্যাটফর্মে আসবে। এ পরবর্তী 3টা দল যুক্ত হয়েছে। আপনি দেখেন এই সংবিধান মেনে আজকে ওনারা শব্দ চয়ন দেখেন, ডাক্তার তাহের বাড়ি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, উনি যখন ডিপ্লোমার সাথে বসেছেন তখন উনি বলেছিলেন যে আমরা ওয়েলফেয়ার স্টেট করব। ওয়েলফেয়ার স্টেট এটা ট্রাম্প, এটা মদিনা ছিল, মদিনা ওয়াজ দ্য ফার্স্ট ওয়েলফেয়ার স্টেট অফ দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ওয়েলফেয়ার স্টেট। তাহলে আপনি দেখেন, আপনি তো হেকমত অর্জন করতে হবে। আপনি দেখেন এই সংবিধান মেনে আজকে ইসলামী আন্দোলন যে দল, এই দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তার মানে তারা শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, শুধুমাত্র তাদের গঠনতন্ত্র ঠিক রাখার জন্য তারা শাসনতন্ত্র শব্দটা বাদ দিয়েছেন। তাহলে আপনি যে শাসনতন্ত্র বাদ দিয়েছেন মানে কি? শাসনতন্ত্র বাদ দিয়েছেন মানে কি? আপনি শাসনতন্ত্র চান না? ইসলামী শাসনতন্ত্র অবশ্যই চান, আমি বলবো না চান না। আপনি বাদ দিয়েছেন কেন? কারণ আপনাকে এক্সিস্টিং যে সংবিধান আছে, সংবিধান মেনে আপনাকে মুভ করতে হবে। আপনি এক্সিস্টিং সংবিধান মেনে 2001 সালে জাতীয় পার্টির সাথে জোট করেছেন, জাতীয় পার্টি ইসলামিক দল ছিল না। তার মানে তাহলে আপনি যখন এক্সিস্টিং সংবিধান মেনে শাসনতন্ত্র শব্দটা বাদ দিয়ে দিলেন, জামাত যখন তাদের এক্সিস্টেন্ট লটা রেখে তারা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছে, তাহলে তখন আপনার গায়ে লাগবেটা কেন? গায়ে লাগবে না কেন? ব্যাপারটা দেখেন, আমি শুধু অবাক হই এখানে। আজকে নায়েবে আমির, ওনাদের নায়েবে আমির ফয়জুল, কি ওনার নাম হচ্ছে ফয়জুল করিম, উনি বলল, উনি সরাসরি দেখেন কিভাবে বলে, যে আমি একটা বক্তব্য আসার সময় শুনলাম, উনি বলল এরা হচ্ছে ধোঁকাবাজ, এরা মুনাফিক, এরা হচ্ছে নারীর সাথে চলাফেরা করে। কেন? এতদিন কি নারীর সাথে চলাফেরা করতো না? এতদিন কি ধোঁকাবাজ বা মুনাফিক যে শব্দটা বলেন আদর্শিক সমস্যা আছে ছিল না? তাহলে হঠাৎ কেন আপনার আসন কম হওয়ার কারণে ওরা ধোঁকাবাজ হয়ে গেছে? আসন কম হওয়ার কারণে আপনি সত্যি যদি ধোঁকাবাজির কোনো কারণ থেকে থাকে, কারণ যদি ওনারা এই 2-3 দিনের মধ্যে করে থাকে, তাহলে ধোঁকাবাজ বলতে না, সেটি কখন? আপনার যখন আসন তারা 45টা 50টা দিয়েছে, তখন আপনি তাকে মুনাফিক বলছেন না।
আপনি যখন আপনার 70-80টা হলে আপনি মুনাফিক হবে না, দোকাবাজ হবে না। যদি কোনো আপনার commitment থেকে থাকে নারীর সাথে নারীর সাথে আপনার কেন আপনি দেখেন, আমি যতগুলা টকশোতে গিয়েছি প্রত্যেকটা টকশোর প্রথমে আমাকে প্রথম প্রশ্ন করতো যে আপনাদের যে জোটটা আছে, জোটে তো ইসলামী আন্দোলন কোনো নারী থাকলে টকশোতে বসে না, তো তাহলে আপনারা বাংলাদেশে 50% নারী আছে, এই নারীকে প্রতিনিধিত্ব কিভাবে করবেন? এরা তো বসে না। তার মানে না, একদম দেখেন, তার বসে মানে না। জামাত এতদিন বসতো, তাহলে আপনি যে এখন ব্লেম দিলেন যে জামাত নারীদের সাথে বসে, ব্লেম দিলেন, এতদিন কি এই ব্লেমটা ছিল না? তাহলে এখন হঠাৎ কেন এই ব্লেমটা হলো? হঠাৎ এই জন্য ব্লেমটা হলো কারণ আপনার আসন হয় নাই, আপনার আসন মন মতো হয় নাই। আপনার আসন মন মতো যদি হয় তাহলে ঠিক আছে, সব আদর্শিক কোনো সমস্যা নেই। আমার মনে হয় আপনার আমার আসন মন মতো বক্তব্য না হলে তাহলে আদর্শিক সমস্যা আছে, তাহলে এটা তো দ্বিচারিত হয়ে গেল। একটা ইসলামী দল থেকে তো এটা আশা করা যায় না। আমি মনে করি কিচ্ছু দরকার ছিল না, শুধুমাত্র তাদের জি, নায়েবে clear, আমির আমার মনে হয় ফজল clear। করিম সাহেবের মুখটাকে উনি যদি একটু কন্ট্রোল করতো, না, এটা শুধু আমরা- মুখটা না, আমরা- শুধু না, না, মুখটাকে আমরা এটা কন্ট্রোল আমরা করতো। বলতে পারি না, শুধু 7-8 একজন দিনের সাংবাদিক উনি সম্মেলনে, এখানে নাই, আমরা এটা বলতে পারবো না। 7-8 দিনের সাংবাদিক সম্মেলনে যে পরিমাণ ব্যবহার করেছে আমরা বের করে দিব কেন? আপনি দেখেন, আপনি তো কমন সেন্স অ্যাপ্লাই করবেন, আপনি একজন সাংবাদিক মানুষ, সমাজের দর্পণ, আপনি কমন সেন্স অ্যাপ্লাই করেন। আপনি 10 দল থেকে 11 দল থেকে একজন বের হয়ে গেল, জি, তাহলে কি একজন ভালো হয়ে গেল আর 10 দল খারাপ হয়ে গেল? না, এককভাবে তো আমরা এটা বলতেই না, পারবো না। তাহলে আপনি- 10 জনও মানে 10 জনও অশুদ্ধ হতে পারেন, একজনও শুদ্ধ হতে পারেন। না, আপনি তো এতদিন শুধুমাত্র বললেন- আপনি তো এতদিন বললেন জি, আমরা যে জোটটা না, করেছি। প্লিজ আপনারা আপনারে আমি দেব, আমি আপনারে একটু সময় তীব্রভাবে দিচ্ছি। আপনি তো এখানে এতদিন কি- বললেন উনি কি জামাতের প্রতিনিধি হিসেবে আপনি- এখানে বসেছেন? হ্যাঁ, আমি জামাতের প্রতিনিধি হিসেবে আসছি। না, এটা তো পরিচয় উল্লেখ করা দরকার আমি ছিল। জামাতের, আপনি যদি মনে করেন আমি যদি- জামাতের প্রতিনিধি হিসেবে না, আসছি, কারণ ধরেন, হচ্ছে আপনি বলেন, না, আপনি আপনি বলেন। জি। এটা খুবই লজ্জাজনক জি, যে উনি যদি জামাতের প্রতিনিধি হন তাহলে সেটা পরিচয় পর্বে প্রথম উল্লেখ করা দরকার উনি জামাতের এই পর্যায়ের দায়িত্বশীল, আমি তাহলে ওইভাবে ওনার সাথে কথা বলবো। না, এটা কিন্তু উনি আমাদের নায়েবে আমির সম্পর্কে উনি বলছেন যে ওনার মুখটাকে যদি কন্ট্রোল করা যেত, অতএব আমাকে এইটা বলতে পারেন, এইটা আমার মুখকে control করার ওনার জন্য, আমি জন্য control করতে ওনার পারি। জন্য আপনি ওনার জন্য আমাকে বলা বলতে সহজ, হ্যাঁ। কিন্তু আমার জন্য ওনার এই নিশ্চয়ই, কাউন্টার নিশ্চয়ই। দেওয়াটা আমার জন্য আমার অবস্থানের আলোকে মানানসই নয়। জনাব তারিক, আমরা আলোচনায় ছিলাম জোট নিয়ে, আপনি আমার মনে হয় বলেন। প্রথমত আমি খুব বিনয়ের সাথে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে আলোচনায় বসেছি, যেমন উনি একটি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন, আমি একটি দলের সাংগঠনিক সম্পাদক আছি, আমার সাথে আরেকজন রাজনৈতিক বিশ্লেষক থাকতে পারেন বা আরেকটি দলের প্রতিনিধি থাকতে পারেন, কিন্তু কোনো টকশোতে যাওয়ার আগে অন্তত আমরা দেখি যে কোন লেভেলের প্রতিনিধি সেখানে আছেন। আমার ভাই যেটা বলেছেন যে উনি জামাতের প্রতিনিধি, উনি যদি জামাতের প্রতিনিধি হন, উনি যদি কেন্দ্রীয় কমিটির কোনো না, hold এইটা করেন- এইটা আমি necessary আসছি, না। আমি শেষ না, করি। না, না, তারিক ভাই, আমার এইটা কথাটা- necessary না। না, আমি নেসেসারি আপনি বলছি না, আমার যে কথাটা উনি কেন্দ্রীয় শেষ করতে কমিটির দেন। হইতে হবে। উনি আমি শেষ করতে দেন। উনি জামাতের একটা সুনির্দিষ্ট জায়গার প্রতিনিধিত্ব করেন, কারণ তাহলে ওনার রেসপন্সিবিলিটি থাকবে, আমার যেমন একটা রেসপন্সিবিলিটি আছে। আমি ওনাকে ধারণা করেছি উনি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসেবে হয়তো পুরো বিষয়টাকে মূল্যায়ন করবেন, কিন্তু পুরো আলোচনায় উনি যেভাবে করলেন এটা আমি একটু আমার জন্য বিব্রতকর হয়। ওই টোনে আমি কিন্তু জবাব দিতে পারবো না, আমি আমার জবাবগুলি আমার মতো করে দিই। আমাদের রাশেদ প্রধান সাহেব অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, আমি নোট করে রেখেছি, উনি বলেছেন ইসলামের জয়ের জন্য এই বাক্সটা করা হয়েছে। এটা আমরা যতদূর জানি, আমি আরো ব্যাখ্যা করে বলি। এইটা পীর সাহেবের প্রথম করেছেন, মানে আমি চেয়েছেন। বলছি না, ও তো বেশি ইয়াতে যাওয়া যাবে না, আমরা তো জানি এটা ইসলামের বাক্স হিসাবে, মানে একত্রে ইসলামের ভোটগুলি যেন এক এক বাক্সে বাক্সে যায়, যায়, রাইট, ওয়ান বাক্স। ওয়ান বক্স পলিসি, রাইট। চমৎকার। আমি রাশেদ ভাইকে জিজ্ঞাসা করব, আপনাদের যে একটা চুক্তিনামা, মানে এই জোটটা হইল সর্বশেষ যে বিষয়টা আসন বন্টনের প্রেক্ষিতে, সেখানে কি এই কথাটা আছে? একেবারেই নেই। সেখানে 3টা বিষয় আছে। 1 নম্বর যে 300 আসনের একত্রে নির্বাচন, তারপরে হলো জুলাই স্পিরিটকে ধারণ করে দেশ গঠন, 3য় নম্বর হচ্ছে হাঁকে জয়যুক্ত করা। হঠাৎ করে ইসলামটা এখান থেকে চলে গেল কেন? যখন আমরা দলগুলি একত্রিত ছিলাম, রাশেদ ভাইরা ছিলেন, কই ইসলামের আলোচনা তো বাদ যায় নাই। একটা দল আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলেছে এই দল কোনো এই সমঝোতা, এই ঐক্য কোনো আদর্শিক ঐক্য নয়, এটা হচ্ছে একান্তই শুধুমাত্র নির্বাচনী ঐক্য, মানে সেকুলার একটা জোট। তো সেকুলার জোটে আমরা কেন থাকবো? এটা আমাদের, তাহলে আমরা তো অন্য যে কোনো সেকুলার জোটে থাকতে পারি। না, আপনারা তো গেছেন এই জোটে,
এটা কি আগে ছিলেন না? আগে আপনাদের আমি আমার ধারণা মনে হয় ছিল না? কথাটা আমি বুঝাতে পারিনি। আগে এটার চরিত্রটা উল্লেখ করা ছিল যে এটা ইসলামের ভোটগুলো এক বাক্সে আসবে। এখন কোথাও এই কথা নাই যে ইসলামের ভোটগুলো এক বাক্সে আসবে, বরং ইসলামটাকে এখানে একেবারেই নাই, এখন আলোচনাই মানে নাই, কি লিখিতই নাই। আপনারা যখন 10 দল বা 11 দল যখন এক হইলেন, তখন কি আপনাদের এটা আমার মনে হয় যে জানা ছিল না? আমার মনে হয় যে আমার কথাগুলি দর্শক ঠিকই স্পষ্ট বুঝতে পারছে যে আমরা যখন একত্রিত হয়েছি, এই ইস্যুতে একত্রিত হয়েছি, ইসলামের ভোটগুলি এক বাক্সে আসবে। যখন চূড়ান্তভাবে যে 11 দলের যে মানে চুক্তিনামাটা হলো সর্বশেষ, সেখানে ইসলামটা নাই, আমি এটাই বলতে চেয়েছি। তাহলে আগে যা ছিল পরে তা পরিবর্তিত হয়েছে, এই প্রসঙ্গটাই উল্লেখ করতে চেয়েছি। না, এই আমি একটু ক্লিয়ার করতে চাই, এই পরিবর্তিত হলো মানে কিভাবে? কেন বাদ পড়লো সেটি তো আমাদের প্রশ্ন। না কেন, সেটা আমরা শুনি আপনার কাছ থেকে। ওই যখন আমি 3টি জানি দল না। আসলো, এনসিপি আসলো, তারপরে এলডিপি আসলো, তখন এই প্রসঙ্গটা নাই। এই 3টা দল আসার কারণে হয়তো আমি তো ব্যাখ্যা করতে পারবো না কেন, কিন্তু এই 3 দল আসার পরে তো এই আলোচনাটা এখন আর নাই। এবং এই যে সমঝোতায় আমার কাছে এভিডেন্স আছে যে এই 3টা শর্ত, এখানে ইসলামের কোনো শর্ত আলোচনাতেই আসে নাই। ক্লিয়ার? আচ্ছা, এখানে উনি বলেছেন কনজুগাল লাইফ। কনজুগাল লাইফের উদাহরণ তো শেখ হাসিনা বা ওদেরা দিত, যে স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে। আমরা এখানে কনজুগাল লাইফ কেন করতে যাব? আমরা যার যার আদর্শ, যার যার কাছে আমরা চিন্তা করেছি যারা মোটামুটি ইসলামের বিষয়টাকে চায় তারা এক জায়গায় আসবে। না তারিক ভাই, উনি যেটা বলেছেন, রাসেল যেটা বলেছেন যে দুইজন সংসার করলে যখন সংসার ভেঙে যায় তখন একজন আরেকজনের বিরুদ্ধে অনেক অভিযোগ করে। এখন রাজনীতিতেও আবার এটা আসছে না, এটা আমাদের ওই রকম কোনো সম্পর্কে আমরা যাই নাই। আমাদের এটা আলাদা আলাদা ছিল। এখন আমরা কোনো অভিযোগ করি নাই, আমরা কোনো কারো ব্যক্তি চরিত্র হরণ করি নাই। সাংবাদিকরা যখন আমাদেরকে প্রশ্ন করলেন যে আপনারা কেন এটাতে যাননি, তখন আমাদেরকে তো একটা কারণ ব্যাখ্যা করতে হবে। সেখানে ধোঁকাবাজ, তারপরে না, আপনারা বলেন নাই? না, প্রশ্নই আসে না। 3টা কারণ স্পষ্টভাবে একদম বলা হয়েছে। 1 নম্বর হলো আদর্শিক কারণ, 2 নম্বর হলো রাজনৈতিক অস্পষ্টতা, 4র্থ নম্বর হলো আত্মসম্মানের প্রশ্ন। আমি মনে হয় ক্লিয়ার একটু রাশেদ প্রধানের কাছ থেকে। মানে রাশেদ ভাই, এই পার্টের বেশি সময় আমি মানে এই সাবজেক্ট নিয়ে করতে চাই না, আরও 2-একটা বিষয় আছে, একটু শুনতে চাই। 3টি দলের যে প্রশ্ন এখানে মানে তারিক ভাই বললেন, এই 3টি দল মানে কিভাবে ইনক্লুড হলো? এটা কি ইসলামী আন্দোলনরা জানতেন না, তাদেরকে নেওয়া হলো? না দেখুন, তার আগে একটা লাইন সংক্ষেপে বলে শেষ করতে চাই। ভাই যেটা বললো সেটা হচ্ছে যে ইসলামিক বিষয়টা এখন আর নাই। এটা আমি একটু ডিফার করব, কারণ আমরা যখন প্রথমে ছিলাম 7 দল, একমাত্র জাকপা ইসলামিক দল ছিল না। প্রথমে কিন্তু 7 দল মিলে শুরু করা, 6টা ইসলামিক দল এবং জাকপা। তখনই একটা যেটা নতুন স্টেটমেন্ট দেওয়া হলো সেটা হচ্ছে জনগণ যাতে বিভ্রান্ত না হয়, ইসলামিক ও দেশপ্রেমিকই। এবং পরবর্তীতে বিডিপি আসলো, তারাও ইসলামিক দল না, হয়ে গেল 8 দল। এখন তো এই পয়েন্টটা যদি আসে তাহলে কিন্তু শুরু থেকে এই কনসেপ্টটা ক্লিয়ার করা আছে, ইসলামিক ও দেশপ্রেমিক। জি, তো ওই জায়গাটার থেকে নতুন 3টা দল নন ইসলামিক দল দেশপ্রেমিক হিসাবে যদি জয়েন করে, আমি মনে করি এই জায়গাটাতে খুব একটা সমস্যা থাকার কথা না। আর এখানে যদি আমি আপনি একটু পজ দেই, আপনি এটার উত্তর বলেন। এটার উত্তর হলো যে আপনি যে অভিযোগটি করলেন, হ্যাঁ, আমি রাশেদ ভাইয়ের কাছেই প্রশ্নটা করলে উনি উত্তর, কিন্তু যে সর্বশেষ যে চুক্তিনামাটা হলো, না সর্বশেষ চুক্তিনামা পরে যাই। আপনি প্রথমে বললেন যে 3টি অন ইসলামিক দল, সোজা যদি সহজ অন ইসলাম বলেন নাই, মানে ইসলামের বাইরে 3টা দল যুক্ত হইলো কিভাবে যুক্ত হলো? হ্যাঁ, এবং এটা আরো ভালো বলতে পারবে। হ্যাঁ, সেটাই এটা আমাদের এখানে আগে আলোচনা করে 3টা দলকে একত্রিত করা হয়েছে, বিষয়টা কিন্তু এমন না। আমরা পত্রিকার মাধ্যমে পরবর্তীতে জেনেছি যে 3টা দল চলে এসেছে এবং তাদেরকে আসন বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে কি এটা আপনারা আগে জানেন নাই? ভাই এখন টেকনিক্যাল কারণে স্বীকার করবেন না, আগে জানেন নাই। জি রাশেদ ভাই বলেন, আমাদের বাস্তবতা। জি রাশেদ ভাই বলেন। না, তো যে জায়গাটায় ছিলাম, সো আসলে ইসলাম বিষয়টা এখন নাই, এই বিষয়টার সাথে আমি একমত না। সো ইসলামিক এবং দেশপ্রেমিক দলগুলোর মধ্যে একটা ঐক্য হয়েছে, যেটা জাতীয় নির্বাচনের পারপাস সার্ভ করবে। এবং নির্বাচনের পরবর্তী করণীয় কি, এই যে দেখুন, আমি যেটা মানে গত 2 দিন ধরে বলার চেষ্টা করছি, যে একসাথে আমরা জাতীয় নির্বাচনে নাই দেখেই যে জামাত অথবা ইসলামী আন্দোলন, আমি শীর্ষ পর্যায়ে বলবো না, কর্মী স্থানীয় বা তৃণমূলে এই যে কাদা ছোড়াছুড়ি যেটা চলছে, সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠছে,
এই জিনিসটা আসলে গ্রহণযোগ্য নয়। আমরা তো একসাথেই না, রাজপথে এটার ছিলাম, সাথে তো আন্দোলন একমত একসাথে আমরা করেছি। সবাই, এটা গ্রহণযোগ্য এবং- না। কিন্তু না, এইটা আমি আসছি তৈরি ওখানে, করে দিলেন একটা লাইন কারা? শেষ করে দেই। সেটা হ্যাঁ। হচ্ছে জাতীয় নির্বাচনটা শেষ হওয়ার পর আমরা যে বলছিলাম দেশ গড়তে হবে, আমি তো এখনো বিশ্বাস করি জাতীয় নির্বাচনের পর দেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামী আন্দোলন সহ আমাদের সকলের একসাথে কাজ করার সুযোগ আছে। সেই পথ আমরা কেন বন্ধ করব? সুযোগ এখনো আছে একত্রিত হওয়ার, নির্বাচনের আগেও আছে, সেটা না হলে নির্বাচনের পরেও আছে, দেশটা তো করতে হবে। সো ওইটা আসলে এই জায়গাটা আমাদের বন্ধ করা উচিত, কাদা চুরাচুরি। আমরা একসাথে রাজপথে ছিলাম, নির্বাচনের ক্ষেত্রে হয়তো আলাদা হচ্ছে, নির্বাচনের পর আবার এক হতে পারে, এটার মধ্যে সমস্যার কিছু নাই। আর আপনি যেই পয়েন্টটা বলছিলেন প্রশ্নটা, এবং ভাইও যেটা বলছিল যে ইসলামিক দেশপ্রেমিক, আমার মনে হয় এই কনসেপ্টটা প্রবলেমেটিক না। এবং পরবর্তীতে যে তিনটা দল এসেছে তারা ইসলামিক দল না, আমার দলের মতোই। সো এটাকেও খুব একটা প্রবলেম হিসেবে দেখার সুযোগ নাই। আর ভাই একটা বলছিল সর্বশেষ যে চুক্তি, আসলে আমাদের মধ্যে ওইভাবে করে কোনো চুক্তি হয় না যে কাগজ কলমে সাইন দিয়ে যে এই জিনিসটা করা। এবং নতুন তিনটা দলের আগমনের টাইমটা আমার কাছে মনে হয় এইটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কারণ যখন আমরা ডিসেম্বর মাসের 12 তারিখ থেকে যখন আসন সমঝোতার বৈঠক করছিলাম, তখন একটা ফরম্যাটে আমরা মোটামুটি চলে এসেছিলাম। তো ওই ফরম্যাটটার পরবর্তীতে জমা দেওয়ার আগ মুহূর্তে, আমি বলবো একদম শেষ মুহূর্তে যখন তিনটা দল আসে, তখন আসলে আবার নতুন করে বসতে হয়েছে আমাদের, যেই কারণে ঘোষণা আসতেও কিন্তু অনেক দেরি হলো। আমরা তো সাবমিশনের আগেই টোটাল 300 ডিক্লেয়ার করতে চেয়েছিলাম। সো এই জায়গাগুলা থেকে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। তবে আমি বিশ্বাস করি এখন একে অপরকে যেই পয়েন্টগুলো দেওয়া হচ্ছে, এগুলো আসলে অতখানি গ্রহণযোগ্য না যতখানি গ্রহণযোগ্য করে দেখানো হচ্ছে। আমি কোনো নির্দিষ্ট দলকে দোষারোপ করব না, আমি দুই পক্ষের কথাই বলবো। তো মূল কথা হচ্ছে সামনে আমাদের সুযোগ আছে, এটাকে আমরা নষ্ট না করাটাই উত্তম। জি, বেশ। জি, আসলে মানে আমরা তো আসলে কথা নিতে পারি না, আমাদের নেওয়ার মানসিকতা খুবই কম, বুঝছেন। আমাদের, আপনি দেখেন, আমি কেন বলেছি কথাটা, যে আপনি যখন কারোর সাথে ঐক্য করতে যাবেন, তখন আপনি দেখেন এই 11 দলের যে সাংবাদিক সম্মেলন, সাংবাদিক সম্মেলনে তাদের প্রত্যেকের আলোচনা শুনেছেন, কথা শুনেছেন। হ্যাঁ, ইসলামী আন্দোলন নিয়ে তাদের মানসিকতা বা তাদের ভোকাল বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু খুব সফটলি হ্যান্ডেল করা হয়েছে, যা আমরা এখনও সিটকে ফাঁকা রাখা হয়েছে, আসবে। কিন্তু আপনি পরের দিন ইসলামী আন্দোলনের যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলন ইন্টারনাল আমিরে জামাত এবং চরমানে পীর সাহেব একসাথে বসে কি হয়েছে সে কথাগুলো প্রকাশ করা হয়েছে। যে আমিরে জামাত নাকি বলেছে যে 0.7% নিয়ে আপনারা এত আসন, এই যে ইন্টারনাল বিষয়গুলো প্রকাশ করা হচ্ছে, এগুলো তো আসলে মানা যায় না। কারণ আপনি তো হয়তো এখন সমঝোতা, কিন্তু সামনে তো এক হতে পারেন, তাহলে আপনি তো ইন্টারনাল বিষয়গুলো নিয়ে আসলেন। আপনি দেখেন বারবার বলা হচ্ছে যে এই এনসিপি, তারপরে এদেরকে যখন আনা হলো তখন হচ্ছে ইসলামী আন্দোলন জানতো না। আপনি দেখেছেন কিনা ইসলামী আন্দোলনের যে 11 যেদিন ঘোষণা করা হয়েছে সেদিন কিন্তু ইসলামী আন্দোলনের প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন। যদি বলতে যে আমরা জানতাম না, তাহলে তো ওনারা ওই এই যে এটা যেটা ছিল আপনার সাংবাদিক সম্মেলন যেটা ছিল, সেটা তো ওনারা উপস্থিত থাকতেন না। না, কিন্তু এমন হয়েছে কিনা যে ওনাদের না জানে ওই তিনটা দল এসছে? না, ওই দিন তো এনসিপি ছিলই না, ঘোষণা হয়েছে, শুধু ঘোষণা হয়েছে। এনসিপি পরের দিন গিয়ে ঘোষণা করেছে, তারা নিজস্ব সাংবাদিক সম্মেলন করেছে। কিন্তু যেদিন এই তিন দলকে অন্তর্ভুক্ত করা হবে সেদিন ইসলামী আন্দোলন সহ প্রত্যেকটা দলের প্রতিনিধি ছিল, সেখানে প্রতিনিধি ছিল। এবং কি দেখেন, আপনার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, ইসলামী আন্দোলনে এই জিনিসটা ক্লারিফাই করা দরকার। প্রথম কথা হচ্ছে, ওনারা যদি বলে যে আমরা আসনের জন্য আমরা জোট ছেড়েছি, আমার কথা প্রকাশ করা দরকার। কারণ আপনি যখন এই 11 দল একসাথে হওয়ার পরে কিন্তু এরপরে অনেকবার আপনাদের সাথে নিজস্ব ইন্টারনাল বৈঠক হয়েছে। তো বৈঠকের মধ্যে কি এজেন্ডা ছিল? বৈঠকের মধ্যে মূল এজেন্ডা ছিল হচ্ছে আসন সমঝোতা, কয়টা আসন, কে কয়টা আসন চায়, আসন নিয়ে হয়েছে। তাহলে আপনি যদি মনে করেন আদর্শিক বিষয় নিয়ে, তাহলে তো আপনাদের মধ্যে আদর্শিক আলোচনাটা হওয়া দরকার ছিল। তাহলে এখন ওপেনলি বলা দরকার যে আমাদের এখানে আদর্শিক বিষয় না। আমি বলে দেখেন, শেখ হাসিনা কিন্তু তার স্বভাবটা কি ছিল? শেখ হাসিনা কিন্তু তার একটা শব্দ চয়নের কারণে কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছেন, রাজাকারের বাচ্চা। তার মানে একজন পলিটিশিয়ান, যারা আপনি ইসলামে ওন করেন বা ইসলামে ওন না করেন, আপনার কথা শব্দ চয়ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি একটা শব্দ, আপনি যখন যত উপরে যাবেন, উপরে যে শব্দ চয়ন করবেন, এটা কিন্তু নিচে একটা বড় ধরনের প্রভাব পড়ে। যদি তারেক ভাই বললো যে ওনার সাংবাদিক সম্মেলনে বাজে কথা বলেন নাই, আজকে আমি দেখলাম যে নায়েবে আমির উনি এই শব্দগুলো ওনাদের একটা প্রোগ্রামে
যেহেতু এখন তো মিডিয়ার যুগ, সব জায়গায় মিডিয়াতে আসছে, ডিরেক্টলি বলছে যে আমরা যাই নাই এদের সাথে, দোকাবাজ মুনাফেক, তারপর ওরা নারীর সাথে থাকে, এই জন্য আমরা তাদের সাথে যাই নাই। তো এগুলো তো ওনার সাথে যায় না। উনি যে মানের, বা আমরা তো সম্মান করি, আমরা তো হচ্ছে পীর সাহেব চরমনাই এবং কি আপনি জানেন আমি 17-18 বছর আমি মানে এই কত আপনি বিশ্বাস করেন বড় বড় কাউমি আলমদেরকে আমি ফ্রি আইনি সহযোগিতা দিয়েছি, হারুন ইজাজ সাহেব সহ বড় বড় আলেমদেরকে আমি ফ্রি আইনি সহযোগিতা দিয়েছি। আলেমদেরকে আমি ওন করি। আমি মনে করি আলেমদের শব্দ চয়ন হইতে হবে খুবই স্ট্যান্ডার্ড মানের, কারণ এখান থেকে আদর্শিক দাওয়াত, আইডিওলজিক্যাল ইনভেশন খুব ইম্পর্টেন্ট। শুধু একটি কথা ধরে আগে এটা পিছে যদি না জেনে জামাতও আমরা যদি করে, এই শব্দ চয়ন যদি না করো, বলি। আমি সেটারও বিরোধিতা করব। জি, সেটারও আমি বিরোধিতা করব। কিন্তু আমাদের কথা হচ্ছে আমার সাথে থাকলে সঙ্গী, দূরে গেলে জঙ্গি, এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি একেবারেই 1-1.5 মিনিট সময় আছে, ছোট্ট করে আপনার কাছ থেকে শুনে এই প্রসঙ্গটা আমি শেষ করে অন্য প্রসঙ্গে যেতে চাই। দুটো জিনিস, আদর্শিক দ্বন্দ্ব যে কথা আসছে, আসলেই কি আদর্শিক দ্বন্দ্বের কারণে ইসলামী আন্দোলন জোট ছেড়ে গেল, নাকি আসন সমঝোতার কারণে? যদি আসন সমঝোতা হয় সেটা বলে গেলে সমস্যাটা কোথায় ছিল? আমাদের রাশেদ প্রধান ভাই কিন্তু চমৎকার বলেছেন যে একটা বিষয়, একটা কারণে এরকম হয় না, অনেকগুলো কারণ আস্তে আস্তে ধূম্রজাল সৃষ্টি করতে থাকে, যার কারণে এখানে শুধু আসন সমঝোতার যদি কারণ হতো তাহলে আমরা স্পষ্ট বলতাম আমাদের যে এই আসনে এগুলি, এটার বিষয়ে এটা হয় নাই। কিন্তু অনেকগুলো কারণ এখানে আছে, সেই কারণগুলি আমরা বলেছি। অতএব আমাদের যে স্টেটমেন্ট, এটা প্রকৃত অবস্থার রিফ্লেকশন। আমার ভাই হয় মানে আমি অন্যভাবে নেবেন না আশা করি, উনি কবে কোন মিটিং হয়েছে, কোন মিটিংয়ে কোন এজেন্ডা ছিল লিয়াজো কমিটির, সেটা উনি জানেন। তার মানে হয়তো উনি জামাতের কোনো লিয়াজো কমিটির মেম্বারও উনি না হয়। উনি কিভাবে জানলেন যে ওই প্রেস ব্রিফিং যেদিন হয়েছে সেদিনই এনসিপি এসেছে? এনসিপি তো এসেছে আরও অনেক আগে, প্রেস ব্রিফিং হয়েছে পরে। এটা আকাশের ভাই আরও ভালো জানেন। আমরা তো পত্রিকায় দেখলাম যে এনসিপির সাথে বৈঠক হয়েছে, বৈঠক হয়ে 30টা আসনে, সেটা কি প্রেস ব্রিফিংয়ের আগে না পরে? প্রেস ব্রিফিংয়ের আগে এগুলি পত্রিকায় প্রকাশিত হয়েছে, এবং পত্রিকা থেকে আমরা জেনেছি এনসিপির সাথে তাদের মানে সেটেলমেন্ট চূড়ান্ত। পরে এটা আমাদের টেবিলে আনা হয়েছে। ওকে, আমরা সেটাকে ওন করার চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, বলা হয়েছে যে আসলে সময় ছিল না, এই জন্য তড়িঘড়ি করে ফেলেছি, ঠিক আছে, ওন করার চেষ্টা করা হয়েছে। তো উনি অনেক কিছু বলেছেন যে আমরা আদর্শিক বিষয় যদি আমি বিরতি নিতে হয়, আপনি শেষ করে দিচ্ছি। আমি যদি আদর্শিক বিষয় তুলতে যাই, অনেক বিষয় তুলতে পারবো। উনি আমাদের নায়েবে আমিরের একটি বিষয়কে উল্লেখ করেছেন, আমি যদি এই বিষয়ে বলতে চাই তাহলে সেটা আমার জন্য মানানসই হবে না, কারণ জামাতের আমিরের ব্যাপারে আমি কোনো কথা বলার মতো আমি মনে করি না যে সেই যোগ্যতা আমার আছে। কিন্তু শরিয়া সম্পর্কিত বিষয়ে কথা বলার রাইট আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। যখন একটি ফরজ পালন করতে গিয়ে 10টি ফরজ আমি নষ্ট করব, তখন সেইটা বলার রাইট যে কোনো মানুষের আছে। এটা ফরজ, নিশ্চয়ই এটা ফরজ। এক ফরজের জন্য 10 ফরজকে বাদ দেওয়ার কোনো এখতিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। অতএব আমি ওই ভাষায় যেতে চাই না, আমি এইটা আমার পর্যায় থেকে কথা বলতে চাই। আশা করি আমরা ইনশাআল্লাহ সামনে, আমি আবার সর্বশেষ কথাটা বলে শেষ করছি এই পর্যায়ে, সেটা হলো এটাকে নেতিবাচকভাবে দেখার কোনো আমি অবকাশ নাই। এই বিভাজন থেকে আরও অনেক সুন্দর, অনেক ইতিবাচক, অনেক জাতি গঠনমূলক অনেক কিছু হওয়ার অবকাশ আছে, আমি এটা মনে করতে চাই। আজকের দিনের ঘটনাবলীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নির্বাচন, এই মুহূর্তে নির্বাচন কমিশন ঘেরাও করে আছে জাতীয়তাবাদী ছাত্রদল, এই পোস্টাল ব্যালট সহ আরও কিছু অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের অভিযোগ সহ অন্তত 3টি মানে দাবিতে তারা ঘেরাও করে আছে। আপনার কাছে শুনতে চাই, আসলে নির্বাচন কমিশনের অবস্থান আপনারা কেমন দেখছেন? না দেখুন, আমি সংক্ষেপে বলবো, সময় খুব সংক্ষিপ্ত আপনার হাতে এই মুহূর্তে। ছাত্রদল তার পেশি শক্তির ব্যবহারের সূচনা করলো আজকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। মানে কেন পেশি শক্তি বলছেন? তারা তো একটা রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। প্রচারণা সহ সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত। আজকে আমি যদি নির্বাচন কমিশনের সামনে 10 জন নিয়ে যাই, আমার ছোট সংগঠন পিটায় তক্তা বানায় দিবে আমাকে, খাস বাংলায় বললাম। ছাত্রদল যে ওখানে বসে আছে, সরকারের তরফ থেকে অত্যন্ত সুন্দর ব্যবহার করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে
আমি আবারও বলবো পেশি শক্তির প্রয়োগটা শুরু হলো এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে হারতে হারতে বিএনপি এবং ছাত্র দলের এমন একটা অবস্থা, জাতীয় নির্বাচনের আগে আর কোনো ছাত্র সংসদ নির্বাচন তারা চায় না এবং এইটা তিনটা দাবির মধ্যে দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে তারা প্রতিপক্ষকে দায় দিয়ে এইটা তিনটার মধ্যে একটা দাবি রেখেছে। মোস্ট ইন্টারেস্টিংলি আজকে যে শুনানিগুলা চলছিল সেটা হচ্ছে এই যে আজকে সর্বশেষ ছিল শুনানি শেষ হ্যাঁ দিন। মানে বাংলাদেশেরও নাগরিক বিদেশেরও নাগরিক এই জাতীয় কেসগুলা ছিল, মোস্ট অফ দেম আর ফ্রম বিএনপি। বাইরে থেকে আপনি ঘেরাও করে পেশি শক্তি প্রয়োগ করে ভিতরে একটা মেসেজ দিতে চাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করো না, আমরা কিন্তু বাইরে অবস্থান করছি। So, আমার কাছে যদি আপনি বলেন আমার কাছে দৃশ্যপটটা ভালো লাগে নাই, আমার কাছে মনে হয়েছে লেভেল প্লেইং ফিল্ড অনেক দিন ধরেই অনুপস্থিত, সেইটার আরেকটা প্রদর্শন হলো। আমি এর বেশি আর কিছু আমার দেখতে মনে হয় পাচ্ছি না। ক্লিয়ার। তারিক ভাই আপনার কাছ থেকে শুনতে চাই, নির্বাচন কমিশনের এ যাবৎকাল পর্যন্ত যে ভূমিকা আমরা দেখছি তাতে আপনারা সন্তুষ্ট, অসন্তুষ্ট, বা দুইটার কিছুই না? প্রথমত আমি জনাব রাশেদ প্রধান যা বললেন তার সাথে আংশিকভাবে একমত, যে এখানে যদি নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব করে থাকে তাহলে এর তো ভিন্ন প্রক্রিয়া ছিল। বিএনপির চেয়ারম্যান গত 2 দিন আগে দেখা করে আসলেন, ওখানে উনি জোর দিয়ে বলতে পারতেন, অথবা বিএনপির কোনো প্রতিনিধি গিয়ে ওখানে বলতে না, পারতেন। আজকে অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা করেছেন আজকে, মানে দেখা সন্ধ্যায়। করেছেন, ভালো, জি। এটা ইতিবাচকভাবে নেওয়া যায়, কিন্তু এটা এখানে মানে গ্যাদারিং করতে হবে এবং এটাকে উনি, আমার ধারণা উনি যে ইঙ্গিতগুলি করেছেন হতে পারে এই কারণে করেছে। কিন্তু এই জায়গায় আমি বলতে চাই নির্বাচন কমিশনের এখানে অসৎ উদ্দেশ্য থাকার সম্ভাবনা প্রবল। কোন ক্ষেত্রে? পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তারা যেটা করেছে, হ্যাঁ। এখানে কিসের ভিত্তিতে তারা বলছে যে বর্ণমালার ভিত্তিতে, বর্ণমালার ভিত্তিতে, দলের বর্ণমালার ভিত্তিতে করেন, কেন? আপনি কাগজ- মার্কার বর্ণমালার ভিত্তিতে হ্যাঁ, করতে হবে, এটা কোথায় আছে? এইটা কোন ফরমানে আছে? আচ্ছা, এইখানে যদি একটু পজ নেই, হ্যাঁ, আইনজীবী এটা, এই ব্যাপারে আপনার কিছু জানা আছে কিনা? খালি এই পয়েন্টে, অন্য কোনো পয়েন্টে আপনার কাছে পরে আসবো। দেখেন আমি নির্বাচন কমিশনের আইনে এই ধরনের কোনো কিছু আছে কিনা? না না ইতিপূর্বে এভাবেই হয়েছে, মানে ব্যাপারটা হচ্ছে মানে এটা ওইটা- আমার- ওইটা থাকুক, আমি আপনাকে ওই ইতিপূর্বে প্রশ্ন নিব না আমি। আমি আপনাকে বলি আপনার প্রতীকের যে বর্ণবিন্যাস, প্রতীকের আপনি কিন্তু বিএনপি কিন্তু একটা বিষয়ে কথা বলে নাই, বিএনপি দুইটা বিষয়ে কথা না, বলছে। ওই একটা হচ্ছে- ওই আলোচনা যাবো আমি। না, আপনি- না, আপনার কাছে আপনাকে যাবো। তো একটার সাথে একটা কানেক্ট করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আমি উদ্দেশ্যটা শেষ করি কি। তারপরে। আচ্ছা। আচ্ছা ভাই শেষ করতে আচ্ছা, শেষ জি, করুন। প্লিজ। প্রথমত আমি আইনটা দেখেছি, এখানে কোনো আইনে এটা বলা নাই, এটা নাই। এটা নাই, আমি খোঁজ করেছি। জি, আচ্ছা, যদি সারা দল- বিদেশ থেকে আমাদের আমি কাছে একটু- ফোন একটু- এসেছে। একটু ক্লিয়ার হই। জি। এখন নির্বাচন কমিশন এই বর্ণমালা মানে করেছে হলো প্রতীকের বর্ণমালা অনুযায়ী করেছে। জি, জি। আপনার বক্তব্য হলো দলের হতে বর্ণমালা পারতো। হতে পারতো, হতে পারতো। অথবা অন্য কোনো আমি কিছু হতে এটা পারতো। যে করতেই হবে এটা কোনো দোষ ধরছি না, কিন্তু জি, আমি please। প্রবলেমটা কোথায় হয়েছে? হ্যাঁ, প্রবলেমটা হয়েছে প্রথম সারিতে একটা দলের চলে এসেছে, হুম। আর আমাদের সারা মানে প্রবাসীরা আমাদেরকে ফোন দিচ্ছে, পোস্টাল ব্যালটে হাত পাখা নাই। আসলে কি নাই? না, নাই, কারণ হচ্ছে প্রথম পৃষ্ঠায় নাই এটা, আচ্ছা, না, কিন্তু বাস্তবে আছে দ্বিতীয় পৃষ্ঠা। একেবারে দ্বিতীয় পৃষ্ঠার শেষে। তাহলে হ্যাঁ। কি একটা ছড়াই গেল, মানে অপপ্রচার ছড়াইলো যে এটা পোস্টাল, এটা উত্তর দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে গেছে, আছে একেবারে শেষে। কারণ হতে হাত পাখা হলো একেবারে শেষে, ধানের শীষ শেষে, আর সবার উপরে পড়ছে হলো দাঁড়িপাল্লা। এইটা মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি করেছে। অতএব এইটা তো একটা মানে করা দরকার ছিল যে এখানে এটা নিয়ে ভুল বুঝাবুঝি হবে, অতএব এমন কিছু করা দরকার কি যেন করতে পারতো? সকলে, আপনার এটা আমরা একটু নির্বাচন clear। কমিশন কি রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করে তারা এটা বিষয়টা যাতে এটা নিয়ে ভুল বুঝাবুঝি না হয়, না, এটা আগেই সেরে দিতে পারতো। না, যদি এরকম হতো, ধরে নিই আমার বক্তব্য হলো যে আপনি বলেছেন দলের বর্ণমালা অনুযায়ী, অথবা মেজর দলগুলো আগে দিলে। না না না, আমি কথাটা বলে স্পষ্ট করতে পারিনি, যে ওরা যে যুক্তিটা দিচ্ছে যে একটা প্রতীকের বর্ণমালা অনুযায়ী করেছে, এখন আরেক পক্ষ যদি যুক্তি দেয় এটা প্রতীকের বর্ণমালা অনুযায়ী না করে এটা দলের বর্ণমালা অনুযায়ী করেন, মানে এক এক পক্ষের যুক্তি এক একটা দাঁড়াবে, হ্যাঁ। তাহলে তো সমাধান হবে না। হ্যাঁ। তাহলে সমাধানটা হতে পারতো, যেহেতু এটা নিয়ে বিতর্ক হতে পারে, রাজনৈতিক দলগুলির সাথে নির্বাচন কমিশন না, বসে তাহলে যে তো আমরা এটা এরকম করতে একই চাই। কথা হইতো, কারণ আপনারা 11 দল বসার পর তো বসে কেউ একমত হইতো না। একমত তো না, হইতো কেউ না, তো একমত হইতো আপনি না। 11 দল বসেই তো আপনারা নিজেদের মধ্যে একমত
হইতে 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 পারছেন না, তারপরেও সেখানে এখানে কমিশন একটা পূর্বে একটা তৈরি করতে পারতো। এই না, কেওয়াসটা ধরে এখনো নিলাম বসছে, একমত হইতে পারলো না, তখন আপনি কি ওই করতেন? কেওয়াস যদি কেওয়াসই clear. সমাধান হয় তাহলে কেওয়াসই হতে হবে। ক্লিয়ার। জি, জি, ব্যারিস্টার রাসেল। আমি আসলে প্রথম কথা হচ্ছে আমার কাছে আমাদের এলাকায় একটা কথা বলে, আমার জামাই ভালো মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। মানে জামাইটা ভালো কেন, আমার মেয়ের কথা শুনে, আর ছেলে খারাপ কেন, অন্যের বউ অন্যের মেয়ের কথা শুনে। মানে ব্যাপারটা হচ্ছে এতদিন পর্যন্ত বিএনপি কি ব্লেম দিয়ে আসছে জানেন? এতদিন পর্যন্ত বিএনপি ব্লেম দিয়ে আসছে যে 11 দলের তাদের সবগুলো বড় বড় গুরুত্বপূর্ণ দল, যেমন দাঁড়িপাল্লা, হাতপাখা এবং শাপলাকলি, সবগুলো উপরে। তার মানে এটা পরিকল্পিত না না, এতদিন পর্যন্ত। এটা কিন্তু ঠিক না। দ্বিতীয় হাত পাকা হলো দ্বিতীয় পেজের হ্যাঁ, দ্বিতীয় পেজের উপরে শাপলাকলির সাথে দ্বিতীয় পেজের উপরে শাপলাকলির সাথে এতদিন পর্যন্ত বিএনপি এই জিনিসটা, আমি বিএনপির সাথে 4-5টা টকশো করেছে এই বিষয় নিয়ে। তারা বলেছে একই ব্লেম দিয়েছে যে আপনারা মানলাম দাঁড়িপাল্লা দ আগে ধ পরে মানলাম, কিন্তু হাত পাকা কিভাবে সামনে আসলো, উপরে আসলো, শাপলাকলি কিভাবে উপরে আসলো? না, না, এটা তো হাত পাকা তো সেকেন্ড Second পেজে গেল, পেজের উপরে। মানে প্রশ্নটা মানে হচ্ছে কোন পেজে ইস্যু না, সেকেন্ড পেজে গেল, সেটাও ইস্যু না। সেটা উপরে। মানে এতদিন ইস্যু ছিল কারণ আপনি দাঁড়িপাল্লা আছে একটা উপরে, আর হাত পাকা শাপলাকলি, তাদের কথা হচ্ছে যে হাত পাকা শাপলাকলি দুইটা কিভাবে উপরের, দাঁড়িপাল্লার মতো উপরের, আপনি যখন দুইটা পেজ এভাবে করলেন, এভাবে কিভাবে হলো? তাদের প্রশ্ন হচ্ছে এটা। এখন আপনি দেখেন আমাদের সুপ্রিম কোর্টে যখন ইলেকশন হয়, ইলেকশনে তখন আমাদের ব্যালেটগুলো নাম্বার কিভাবে পড়ে, আমাদের নাম্বার পড়ে হচ্ছে এভাবে যে আমার নাম যদি আ দিয়ে আব্দুল্লাহ দিয়ে শুরু হয় তাহলে আমি 1 পাবো, আর কারো নাম যদি মোহাম্মদ দিয়ে শুরু হয়, ম দিয়ে, তাহলে সে 2 পায় বা 3 পায়, এভাবে করে হয়। তার মানে হচ্ছে আপনি যখন এটা না করে, যেমন তারিক ভাইয়ের কথা অনুযায়ী যদি করেন, তাহলে আপনার দরকার ছিল যে সংসদে প্রতিনিধিত্ব যার বেশি তার প্রথমে, তার বিএনপি প্রথমে থাকবে, তারপরে জামাত থাকবে, তারপরে এইভাবে করে আসবে। তাহলে তখন এই ছোট ছোট দলগুলো কি না, বলতো? না, না, এইটা তো আমার মত আমি এটা- দেখি না, নাই। না, না, মানে বলতো কি, ছোট দলগুলো তখন বলতো, মানে ছোট দলগুলো তখন বলতো যে আমাদেরকে বৈষম্য করা না হয়েছে। না, মানে আমি যেটা বলতে কারণ চাচ্ছি আপনি যে ছোট দল আমার বড় এটা দল মত ছিল কিভাবে না। ডিফাইন করবেন? ডিফাইন তো এভাবে করবেন আপনার সংসদে প্রতিনিধিত্বের বিষয়ে। তখন তো আপনার সিরিয়ালে আসবে, তখন জাতীয় পার্টি প্রথমে, বিএনপির পরে জাতীয় পার্টি চলে আসবে। না, আসলে মানে ব্যাপারটা এখানে তখন হচ্ছে ছোট দলগুলো বলবে তাই আমাদের সাথে বৈষম্য হয়েছে। কিন্তু আপনি যখন আচ্ছা, আপনি আচ্ছা, আপনি রাসেল ভাই, এমন যদি, আমি বৈষম্য তখন বলতাম যদি এমন হইতো আ দিয়ে অজগর, অ দিয়ে অজগর, অজগরের জায়গায় বা আনারসের জায়গায় দাঁড়িপাল্লা চলে আসছে বা শাপলাকলি চলে আসছে, তাহলে এটাকে বৈষম্য ধরা যায়। কিন্তু আপনি মনে করেন জাতীয় নির্বাচনের মতো নির্বাচন, আমরা ওই ছোটবেলায় আমরা এমসিকিউ যখন পরীক্ষা দিতাম, প্রস্তুতি যখন থাকতো না, তখন শুরুতে ক যেগুলো সবগুলো দাগে ফেলতাম। জাতীয় নির্বাচন একটা মানুষ আগে থেকে ডিসাইডেড থাকে যে আমি কাকে ভোট দিব, সে ডিসাইডেড হয়ে তার নামটা যেখানে থাকুক, কোন পাতায় থাকুক, সে বের করবে, খুঁজে বের করে সেখানে ঠিক দিবে। কারণ একটা জাতীয় নির্বাচন একটা হেলে খেলা বিষয় না, একটা ছেলে খেলা বিষয় না যে আপনি সামনে পাইলেন দেখতে জকজকা, হাত পাকাটা দেখতে চকচকা, আমি তাকে দিয়ে দিলাম, এমন না। আপনি ডিসাইডেড আপনি কাকে ভোট দিবেন। জাতীয় নির্বাচন এটা তো খেলার বিষয় না। জি, তো তাহলে আমার মনে হয় আপনি একেবারে যেখানে সময় নেই থাকেন আমার হাতে, হ্যাঁ। আপনাকে সেম, এটা হচ্ছে আমি মনে করি এটা একটা রাজনৈতিক ক্যাম্পেইন মনে করি আমি। কেমন ক্যাম্পেইন জানেন? মানে এই কি বলে বিএনপির তাদের যে প্রতীকটা যে মাঝখানে আছে, এটা জাতিকে বোঝানোর জন্য ওনারা নির্বাচন কমিশনে গিয়েছেন, জাতিকে বোঝাচ্ছেন যে এটা নিয়ে মিডিয়া কভারেজ হবে, তারপর জাতি জানতে পারবে ওনাদের মাঝখানে আছে। এটা ক্যাম্পেইন ছাড়া আমার কাছে কিছু মনে হয় না। স্মার্ট ক্যাম্পেইন। আমার মনে হয় তার, আচ্ছা, হাতে একেবারে খুব সংক্ষিপ্ত একটু সময় আছে, যদি আমি রাশেদ প্রধানের কাছে যাই। রাশেদ প্রধান, আমরা পোস্টাল ব্যালটের ভোটটা আমাদের দেশে এবারই প্রথম। আমরা ইউরোপ আমেরিকায় দেখেছি সেখানকার কিভাবে তারা পোস্টাল ব্যালট করে, কোন পদ্ধতি করে আমরা জানি। তো তারপরও সেটার অনুসরণ এখানে হয়েছে বলেই তারা দাবি করছে। তারপরও এই বিতর্কটা এড়ানো যেত কিনা, একেবারে সংক্ষিপ্ত শুনে আমি ইয়ে নিব। আমি আসলে বিতর্ক করার মতো কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না। মানে আমার দুই সহ আলোচক যেটা বলেছে, ক্যাম্পেইন অ্যান্ড স্মার্ট ক্যাম্পেইন, আসলে যে জনাব তারেক রহমান দেশে নামার পর যে বললেন আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান, সেটার ব্যাখ্যাই এখনো পাই নাই। সো নতুন কি আনবে বিএনপি, আমার মনে হচ্ছে বিএনপি খুঁজে পাচ্ছে না কোনটা দিয়ে মিডিয়ার সামনে থাকা যায়। তো এই জায়গাটা থেকে একটা পয়েন্ট বের হয়েছে, এইটা নিয়ে একটু কথা বলার সুযোগ আছে। তো তারা কথা বলছে, মিডিয়াতে প্রচারিত হচ্ছে, জনগণ জানতে পারছে। তো এর ব্যতীত আসলে এইটা নিয়ে কথা বলা, সময় নষ্ট করা আর আমার কোনো মনে হয় কিছু না। একেবারে ক্লিয়ার। তারিক ভাই, আপনি কিছু বললে শুনি, আমি শেষ করব অনুষ্ঠান। এই প্রসঙ্গে না, যদি আপনার কোনো কথা থাকে। আমি আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে নির্বাচন নিয়ে কিন্তু জনমনে
আমরা মাঠে কাজ করছি তো এখন, নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে দেখলাম মানুষের মধ্যে এখনো সংশয়টা কাটে নাই যে নির্বাচন যেটা হবে এটা কি আসলে ফেয়ার হবে, আমরা ভোট দিব এইটার প্রতি ফলন কি আসলে ফলাফলে Clear. ঘটবে। এইটা নিয়ে আশঙ্কা আছেই মানুষের মধ্যে সন্দেহ। রাসেল ভাই আপনি বললে একদম 10 সেকেন্ডে বললেন। আমি মনে করি মানে ইসলামী দলগুলোর মধ্যে যে এটা হচ্ছে, দ্বন্দ্বটা হচ্ছে, এটাকে আমি নেগেটিভলি দেখি না, এটাকে দান্তিক বস্তুবাদ বলে, যে দ্বন্দ্বের মধ্যে থেকে নতুন কিছু আসে। হ্যাঁ, আমি মনে করি, হ্যাঁ, আমি মনে করি এটা ভালো দিক হবে। আমার কথা হচ্ছে প্রত্যেকটা ইসলামী দল যদি নিজে সক্রিয়ভাবে করতে পারে, আমার মনে হয় বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হবে আর কি। এটাকে আমি খারাপভাবে দেখি না, আমি মনে করি এটা একটা বাংলাদেশের জন্য একটা ভালো মাইলফলক হবে। আমার মনে হয় আমরা সেই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান শেষ করি। জনাব শাহ ইফতেখার তারিক, জনাব রাশেদ প্রধান এবং ব্যারিস্টার আল মামুন রাসেল, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।